হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো অনেকদিন পরে যারা আজকে ডেমো ক্লাস করতে আসছো তাদের সবাইকে আমার ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। অ্যান্ড তোমাদের অনেকের ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে, আবার অনেকের ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ। সো অলরেডি দেখতে দেখতে তোমরা ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছ, আর 7-8 মাস মতো কলেজে থাকবা, এরপর কলেজ লাইফও শেষ হয়ে যাবে। সো কেমন আছো তোমরা সবাই? কেমন আছো বলো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো বলো? অ্যানি, কি অবস্থা অ্যানি? কেমন আছো ভাইয়া? অনেকদিন পর ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। নুপুর, তুমি কেমন আছো? তানভীর, ওয়ালাইকুম আসসালাম তানভীর। তাকলিমা, আসসালামু আলাইকুম ভাইয়া। ফার্স্ট আপনার ক্লাস করতেছি, ওয়াও। তাকলিমা, ঠিক আছে। ভাইয়া ঘুম থেকে উঠে আসছো নাকি? হ্যাঁ, ঘুম থেকে উঠে আসছি। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে চলে আসছি ঘুম থেকে উঠে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ঠিক আছে। সো সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলুক। আমাদের আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে 20 নাম্বার কনফার্ম করাই দিব। যা বলবো, যতটুকু বলবো ওইগুলা ফলো করবা, 20 নাম্বার কনফার্ম পাবা। ঠিক আছে? ফার্স্ট পেপারের 10th চ্যাপ্টার, তার মানে লাস্ট চ্যাপ্টার থেকে তোমাদেরকে 20 নম্বর আমি কনফার্ম করে দিব। ওকে? সবাই কি ভাইয়াকে ক্লিয়ারলি দেখতে ও শুনতে পাচ্ছ নাকি জানাও তো? সবাই কি ভাইয়াকে ক্লিয়ারলি দেখতে ও শুনতে পাচ্ছ? ফাহিম, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর আপনার সাথে লাইভ ক্লাসে আসলাম। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, অনেকদিন পর আপনার ক্লাস। 20 মিনিট যাবত রেডি হয়ে বসে আছি। আহা, তাবাসসুমা তানাস, নিম্মি, থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো আছো তো? শুরু করি তাহলে আমরা, হ্যাঁ? আমাকে একটা থামস আপ দেখাইলেই আমি বুঝে যাব তোমরা সবাই ক্লাসটার জন্য রেডি আছো। আমি তাহলে শুরু করে দিব ক্লাস। ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড থাকবে। অল ক্লিয়ার? ওকে, অল ক্লিয়ার যেহেতু, আমরা তাহলে শুরু করতেছি। আজকে আমরা পড়বো ফার্স্ট পেপারের 10th চ্যাপ্টার, তার মানে ব্যাংক ও মুদ্রা। সো ব্যাংক ও মুদ্রা চ্যাপ্টারটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা বেসিক ধারণা দিই। মুদ্রা মানে কি? এক কথায় বাবা, এক কথায় মুদ্রা মানে হইলো টাকা। এক কথায় মুদ্রা মানে হইলো টাকা, টাকা বা পয়সা। মুদ্রা মানে বলতে আমরা এই দুইটা জিনিসকেই বুঝে থাকি। এন্ড দেন আছে আমাদের ব্যাংক। টাকা আমরা যেখানে রাখি, টাকা আমরা যেখানে রাখি, সহজ ভাষায় সেটাকে আমরা ব্যাংক বলে থাকি। ব্যাংক কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আমরা একটু পরে জানতেছি। এইটা হলো একদম বেসিক কথাবার্তা। সো এই চ্যাপ্টারে আজকের ক্লাসে আমরা শিখবো কি কি, এটা তো মোটামুটি তোমরা সবাই জানো। আজকের ক্লাসে আমরা কি কি শিখবো? আমরা জানবো হলো মুদ্রা কি, আমরা জানবো হলো মুদ্রার কাজ কি, আমরা জানবো মুদ্রা কিভাবে কাজ করে, মুদ্রার চাহিদা ও যোগান, আরবিং ফিশারের সমীকরণ জানবো আমরা, আরো কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, এগুলো সম্পর্কে আমরা জানবো। তার আগে আমাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটা চ্যাপ্টার পড়ার আগে তোমাদের এই অ্যানালাইসিসটা দরকার যে একটা চ্যাপ্টার থেকে কয়টা এমসিকিউ আসছে, কয়টা সিকিউ আসছে। দেখো, প্রতি বছর অ্যাটলিস্ট প্রতি বছর এই চ্যাপ্টার থেকে 3টা 4টা করে এমসিকিউ আসছে, 2টা করে সিকিউ, 3টা 4টা করে এমসিকিউ, 2টা করে সিকিউ, 2টা একটা করে সিকিউ, 2টা একটা করে সিকিউ, 2টা একটা করে সিকিউ। দেখছো, প্রতি বছর আসছে। 2023-এ আসছে, 22-এ আসছে, 21-এ আসছে, 20-এ তো পরীক্ষায় হয় নাই, তারপর হইলো 19-এ, 19-এ তার আসছে, 18-তে আসছে, 17-তে আসছে, সব বছর আসছে এখান থেকে।
এই যে দেখো 19-এও আসছে, 18-তেও আসছে, 17-তেও আসছে, দেখছো? তার মানে এই চ্যাপ্টার থেকে আমাদের আমার প্রেডিকশন অনুযায়ী তোমাদের এইচএসসি তে খেয়াল রাখো, আমার প্রেডিকশন অনুযায়ী বা অ্যানালাইসিস অনুযায়ী এই চ্যাপ্টার থেকে তোমাদের এইচএসসি তে এমসিকিউ আসবে 4টা, সিকিউ আসবে একটা, আসবেই, আর একটা আসতে পারে, একটা আসবেই আর একটা আসতে পারে। ওকে, সো আজকে আমরা জানবো টাকা। আজকে আমরা জানবো টাকা, টাকা কিভাবে কাজ করে, টাকা কিভাবে আসছে, এই সব কিছু আমরা জানবো। ঠিক আছে, আজকে আমরা জানবো। এই যে দেখো আমার পিছনে ছবিটা দেখতে পাচ্ছ যে আমাদের আশেপাশে আমাদের নেক্সট 1-1.5 ঘন্টা খালি আমরা টাকা নিয়ে আলোচনা করব। টাকা ব্যাংক, টাকা ব্যাংক, টাকা ব্যাংক, আর কিচ্ছু না। ওকে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, যদিও আমার এখানে আশেপাশে দিয়ে সব ডলার দেখা যাচ্ছে, বাট আমরা কিন্তু ডলার না, আমরা কিন্তু টাকা পয়সা নিয়ে আলোচনা করব। আচ্ছা, টাকা পয়সা নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে ছোট্ট কিছু জিনিস জানতে হবে, ছোট্ট কিছু জিনিস জানতে হবে। সেগুলো কি, চলো আমি তোমাদেরকে একে একে বলি। প্রথমত আমাদেরকে জানতে হবে টাকা আসলে কি বা মুদ্রা আসলে কি। দেখো, মুদ্রা হলো সর্বজন গ্রহণযোগ্য বিনিময়ের মাধ্যম। এটা আমাদের এমসিকিউ। মুদ্রাকে কেন সর্বজন গ্রহণযোগ্য বিনিময়ের মাধ্যম বলা হয়? পরীক্ষা ডিরেক্ট প্রশ্ন আসবে, মুদ্রাকে কেন সর্বজন গ্রহণযোগ্য বিনিময় মাধ্যম বলা হয়? আজ পর্যন্ত তোমার আশেপাশে এমন কোনো মানুষ দেখছো যাকে তুমি 50 টাকা দিতে চাইছো, 100 টাকা দিতে চাইছো, যে তোমার থেকে টাকা নেয় নাই? বলো, এরকম কোনো মানুষ আছে তোমার চেনা মতে? তুমি কাউকে যা বলছো এই নেন, আমি আপনাকে 5,000 টাকা দিলাম, যে টাকাটা নেয় নাই সে? এমন কেউ আছে? এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে তুমি টাকা দিবা যে টাকা নিবে না, যাকে তুমি টাকা দিবা যে টাকা নিবে না। ওকে, সো এজন্য মুদ্রাকে বলা হয় সর্বজন গ্রহণযোগ্য বিনিময়ের মাধ্যম, যেটা রাষ্ট্রীয় স্বীকৃত এবং আইন দ্বারা স্বীকৃত। রাষ্ট্রীয় স্বীকৃত এবং কি দ্বারা স্বীকৃত? আইন দ্বারা স্বীকৃত। তার মানে একটা দেশে যে ধরনের মুদ্রা ব্যবস্থা আছে, ওই মুদ্রা ব্যবস্থা চলতে হলে ওই দেশের সরকারের সেটার উপরে অনুমতি থাকা লাগবে। ওই দেশের সরকারের কি থাকা লাগবে? অনুমতি দেওয়া লাগবে। ভাইয়া, ক্লাসটা কি ইউটিউবে থাকবে? হ্যাঁ, ক্লাসটা ইউটিউবে থাকবে। গাইস, আমার অনেক ঠান্ডা লাগছে, সো তোমরা কেউ ইতস্তত বোধ করো না। আমি গতকালকেও বৃষ্টিতে ভিজে গেছি, তার আগের দিনও বৃষ্টিতে ভিজে গেছি, তার আগের দিন 5টা আইসক্রিম খাইছি একদিনে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মুদ্রা আসলে কি, দেখো, মুদ্রা বা অর্থ বলতে এমন এক ধরনের বিনিময়ের মাধ্যমকে বোঝায় যার দ্বারা রাষ্ট্রীয় স্বীকৃত সর্বজন গ্রহণযোগ্যতা দ্রব্য এবং সেবার মূল্য। তার মানে আমরা যে কোনো কিছু কিনতে গেলে যা প্রদান করি তাকে মুদ্রা বলা হয়। আমরা যে কোনো কিছু কিনতে গেলে যা আমরা দিয়ে থাকি সেটাকে বলা হয় টাকা, সেটাকে বলা হয় টাকা। রুচিতা পাল, ভাই আমার একটু লেট হয়েছে, আবার বলবেন প্লিজ। আমি তেমন কিছু বলি নাই, আমি জাস্ট বলছি টাকা কি, দ্যাটস ইট। টাকা মানে নরমালি আমরা লেনদেন করি যেটা দিয়ে, ঠিক আছে? এরপরে টাকার প্রথম বৈশিষ্ট্য কি? বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। ক নাম্বার প্রশ্ন আসবে? টাকার প্রথম কাজ, টাকা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। ওকে, এরপরে মূল্যের পরিমাপক বা দেনা পাওনার নিষ্পত্তি করে। মূল্যের পরিমাপক, মূল্যের পরিমাপক বলতে কি বোঝায় আমি এবার তোমাদেরকে বোঝাই। মূল্যের পরিমাপক বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল, মনে করো এই যে 1000 টাকা, এই যে 1000 টাকা, এই 1000 টাকা দিয়ে আমি কি কি করতে পারবো? এই 1000 টাকা দিয়ে আমি কোথাও ঘুরতে যেতে পারি, মনে করো কয়েক ঘন্টার জন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার দাবার খাইতে পারি, অথবা মনে করো মানে মোটামুটি কিছু একটা করা যাবে 1000 টাকা দিয়ে। এখন আমি যদি কোনো একটা কাজ করার জন্য এটাকে দিয়ে থাকি,
এইটাকে দিলাম, মনে করো আমি কিছু একটা কেনার জন্য এটাকে দিলাম, ওই যে টাকাটা আমি দিলাম এটাই হলো মূল্যের পরিমাপক। আমরা কোনো কিছুকে আমরা জাস্টিফাই করি কিসের মাধ্যমে? ওইটার প্রাইসের মাধ্যমে। ওটার প্রাইস কিসের উপর ডিপেন্ড করে? টাকার উপর ডিপেন্ড করে। ওটার প্রাইস কিসের উপর ডিপেন্ড করে? টাকার উপর ডিপেন্ড করে। আর যখনই আমি এই টাকাটা কাউকে দিলাম, আমাদের মধ্যে দেনা পাওনার নিষ্পত্তি হলো। দেনা পাওনার নিষ্পত্তি মানে কি? মনে করো আমি এই মানি ব্যাগটা কেনার জন্য কাউকে, কোনো একটা দোকানকে টাকা দিলাম, দোকানদার আমাকে মানি ব্যাগটা দিল, আমাদের দুজনের মধ্যে লেনদেন হইলো, এটা হলো দেনা নিষ্পত্তি হওয়া। এটা কি হওয়া? দেনা নিষ্পত্তি হওয়া। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এরপরে হলো টাকা সঞ্চয় ও সঞ্চয়ের ভান্ডার। টাকা সঞ্চয় ও সঞ্চয়ের ভান্ডার, এটা বলতে কি বোঝায়? আমরা টাকা খরচ করতে চাই না, আমরা টাকা রেখে দিই, টাকা আমরা সেভ করি, তাই না? বলো, ব্যাংকে টাকা রাখে, কেউ নিজের ঘরে আলমারিতে লকারের ভিতর লুকায় টাকা রাখে। তার মানে টাকার কাজ মূলত তিনটা, 1 2 3। টাকার কাজ মূলত 3 ধরনের হয়ে থাকে। এই যে টাকার কাজ কি, এটা থেকে তোমাদের এমসিকিউ ক নাম্বার বা খ নাম্বার প্রশ্ন আসতে পারে। পরীক্ষা বলবে মুদ্রা কাকে বলে, মুদ্রার কাজ কি। ওকে, এরপরে যদি আমি তোমাদেরকে মুদ্রা কাকে বলেতে যাই, দেখো এখানে সহজ ভাষায় লেখা আছে। অর্থনীতিবিদ অধ্যাপক জি ক্রাউটার বলেন, অর্থ হলো সকলের নিকট গ্রহণীয় বিনিময়ের মাধ্যম যা মূল্যের পরিমাপক বা সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে। পরীক্ষায় যদি ক নাম্বার প্রশ্ন এটা আসে, ডিরেক্ট লিখে দিবা, এটা ডিরেক্ট লিখে দিবা। এটা কি করবা? ডিরেক্ট লিখে দিবা। কি বলছে? অর্থ বা টাকা সেটা হলো সবার নিকট গ্রহণীয়, মানে সবাই এটাকে গ্রহণ করে, বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে এবং মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। সহজ কথা, একদম সহজ কথা। আমি যখন কোনো টপিক পড়াচ্ছি, কোনটা ক নাম্বার কোনটা খ নাম্বারের জন্য আসবে লিখে দিচ্ছি, লিখে ফেলো। আজকের ক্লাসে আমাদের টার্গেট একটাই, এই চ্যাপ্টার থেকে আসার মতো 20 নম্বর হুবহু কনফার্ম করে ফেলা, হুবহু কনফার্ম। প্রথমটা গেল। এরপরে আমাদের বাংলাদেশে টাকা আসলে বিলি করে কে? অলওয়েজ মনে রাখবা, কোনো কিছু পড়ার টাইমে যখন তুমি অর্থনীতি পড়তেছো, আগে ব্রেনে কোশ্চেন হবে এই টাকাটা আসছে কোথা থেকে, টাকাটা বানায় কে? টাকাটা কোথা থেকে আসছে এটা বলবো, বাট আমাদের দেশে টাকাটা বানায় কে? আমাদের দেশের মুদ্রার প্রচলন করে থাকে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। এটা একটা এমসিকিউ। বাংলাদেশের মুদ্রার প্রচলন কে করে? আমাদের দেশে যত টাকা পয়সা বিলি করা হয়, আমাদের দেশে যত টাকা পয়সা বিলি করা হয় সবকিছু করে আমাদের দেশের সরকার আর কেন্দ্রীয় ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংক। ভাইয়া স্লাইড পাওয়া যাবে কি? স্লাইড মেবি পাবা না ভাইয়া, স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, স্লাইড মেবি পাবা না। খেয়াল করো, আমাদের দেশে টাকা আছে 2 ধরনের, মনে রাখবে, এটা অলওয়েজ মনে রাখবা। আমাদের দেশে টাকা আছে 2 ধরনের, 1 ধাতব মুদ্রা, 2 কাগজি মুদ্রা। ধাতব মুদ্রা মানে হলো কয়েন। ধাতব মুদ্রা মানে কি বাবা? ধাতব মুদ্রা মানে হলো কয়েন। ধাতব মুদ্রা মানে হলো কয়েন। আর কাগজি মুদ্রা মানে হলো আমাদের নোট। আমাদের কি কাগজের যে নোটগুলো আছে সেই নোট। বুঝছো? ওফ, কি পরিমাণ যে নাক ব্যথা করতেছে। ওকে, এইচএসসি 26 আর 27-এর জন্য ইম্পর্টেন্ট। এইটা আল্লাহর দুনিয়ার যেই মানুষ এইচএসসি পরীক্ষা দিবে তার জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। আল্লাহর দুনিয়ার যেই কয়টা মানুষ এইচএসসি পরীক্ষা দিবে তাদের সবার জন্য এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এক কথায় শেষ। ওকে, এরপরে ওকে, আমাদের দেশে প্রচলিত ধাতব মুদ্রাগুলো কি কি? 25 পয়সা আছে, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। আমাদের দেশে কয়েন আছে কয়টা? 1 2 3 4 5। আমাদের দেশে এই 5 ধরনের কয়েন আছে। পরীক্ষায় প্রশ্ন আসবে আমাদের দেশে কত ধরনের ধাতব মুদ্রা আছে? 5 ধরনের।
আমাদের দেশে 5 ধরনের ধাতব মুদ্রা আছে। 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন আছে। গেল ধাতব মুদ্রা মানে হলো কয়েন। এরপরে আমাদের দেশে কত টাকার নোট আছে? আমাদের দেশে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এখন আছে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে আমাদের দেশে কয় ধরনের কয়েন আছে, মনে রাখবা আমাদের দেশে কয়েন আছে 5 ধরনের। আমাদের দেশে নোট আছে কয় ধরনের? নোট আছে হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের দেশে নোট আছে 10 ধরনের। মনে থাকবে এটা হলো দুইটা গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষার এমসিকিউ। আমাদের দেশে কয়েন আছে বা ধাতব মুদ্রা আছে কয় ধরনের, আমাদের দেশে নোট আছে কয় ধরনের। কথা ক্লিয়ার? সহজ ভাষায় বুঝতে পারছো? সহজ ভাষায় বুঝতে পারছো কথা? ভেরি ইজি, কিন্তু অনেক ইজি এটা। গেল? এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, পরীক্ষায় বলতে পারে ক এবং খ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে এটা আসতে পারে। ক এবং খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে এটা আসতে পারে। এখন কথা হলো আমাদের এই অর্থের সংজ্ঞা আমরা কাটটা পড়বো। অলওয়েজ মনে রাখবা দুইজন ব্যক্তির সংজ্ঞা তোমরা পড়তে পারো। এক, অধ্যাপক জি ক্রাউথার। অধ্যাপক জি ক্রাউথার কি বলছে? অর্থ সকলের নিকট গ্রহণীয় বিনিময়ের মাধ্যম যা মূল্যের পরিমাপক বা সঞ্চয়ের মান হিসেবে কাজ করে। পরীক্ষায় যদি অর্থ কাকে বলে আসে, হয় এই দাদুরটা লিখবা, না হলে অধ্যাপক ন্যাপ এই দাদুরটা লিখবা। এই দাদুরটা কি? রাষ্ট্রীয় কর্তৃক ঘোষিত আইন দ্বারা স্বীকৃত বস্তুর নামই অর্থ। মনে রাখবা নিজে নিজে লেখার থেকে এই দুজন দাদুরটা লিখলে তোমরা ভালো মার্ক পাবা। পরীক্ষায় যদি জি ক্রাউথার আর হলো অর্থনীতিবিদ ন্যাপের এই দুজন দাদুর সংজ্ঞা লিখে রাখো, মনে রাখবা এটা এভাবে মনে রাখো। ক্রাউথার দাদু, ঠিক আছে, ক্রাউথার দাদু আর কি দাদু? ন্যাপ দাদু। আর কি? ন্যাপ দাদু। এই দুইজন দাদু কি বলছে, এই দুইজন দাদুর কথা মনে রাখবা। ঠিক আছে ভাইয়া? 200 টাকার নোট আছে, আমি কি এখানে 200 টাকার নোট লিখি নাই? আমি কি এখানে 200 টাকার নোট লিখে দেই নাই? দিছি তো। এক কথা বারবার কেন বলো? আচ্ছা, গেছে, এটা গেল। এরপরে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এটার মুদ্রা প্রচলন করে। আচ্ছা, এখন কথা হলো, ঠিক আছে ভাইয়া আমার বইয়ে ভিন্ন দেওয়া, তোমার বইয়ে কি ভিন্ন দেওয়া? তোমাদের বইয়ে ভিন্ন থাকুক, যাই থাকুক, বইয়ে ভিন্ন থাকুক, বইয়ে ভিন্ন থাকুক, যাই থাকুক, আমি যেভাবে পড়াচ্ছি ওইটাই পড়বা। 1 টাকার নোট তো দেখি নাই, তাই বললাম। দেখ, অনেক আগে ছিল 1 টাকার নোট, এখনো আছে বাট খুব একটা খুঁজে পাওয়া যায় না। দেখো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, এখন খেয়াল করো, কয়েন, আমাদের দেশে কয়েন প্রতিষ্ঠা করে কে? কয়েন কে বানায় আর নোট কে বানায়? এই দুইটা জানতে হবে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক আমাদের দেশের যে নোট গুলা আছে, দেখো কোন কোন নোট বাংলাদেশ ব্যাংক বানায়, খেয়াল করো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক বানায় 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা। এই যে কাগজি নোটগুলা আমি লিখলাম, দেখো কত কত, 5, 10, 20, 50, 100, 200, 500, 1000। এই যে নোটগুলা দেখলা, এগুলা প্রতিষ্ঠা করে বাংলাদেশ ব্যাংক। এগুলা তৈরি করে বাজারে ছাড়ে কে? বাংলাদেশ ব্যাংক। এছাড়া বাকি যা কিছু আছে, ঠিক আছে, এছাড়া বাকি যা কিছু আছে
সব প্রতিষ্ঠা করে সরকার, বাকি যা কিছু আছে সব সরকার, বাকি যা কিছু আছে সব সরকার, সব সরকার প্রতিষ্ঠা করে। মনে রাখো এটা, এই দুইটা লাইন মনে রাখো, এই দুইটা লাইন মনে রাখো, এই দুইটা লাইন মনে রাখবা, ঠিক আছে? এই দুইটা লাইন মনে রাখবা, তাহলেই হবে। ওকে, আমরা 10 মিনিটের একটা নামাজের ব্রেক দিব, 10 মিনিটের একটা নামাজের ব্রেক দিব আমরা, ঠিক আছে? আমরা আবার 7:05 শুরু করব, একটা 10 মিনিটের নামাজের ব্রেক দিব, নামাজের ব্রেক থেকে ডিরেক্ট চলে আসবা ক্লাসে। কেউ কিন্তু ফাঁকিবাজি করো না, হ্যাঁ? কেউ ফাঁকিবাজি করো না, ঠিক 7:03 অথবা 4 চলে আসবা, 5 আমরা পড়া শুরু করব। 3 অথবা 4 চলে আসবো, 7টা আমরা পড়া শুরু করে দিব, ঠিক আছে? বুঝছো? কথা বুঝতে পারছো আমার? এখন আমি 10 মিনিটের জন্য একটা নামাজের বিরতি দিচ্ছি। আজ ভাইয়া আজকে কি 7:30 পর্যন্ত ক্লাস হবে? না না না, 7:50 বা 7:50 পর্যন্ত হবে। ওকে, 10 মিনিটের একটা নামাজের ব্রেক দিচ্ছি। ইভা, হ্যাঁ হ্যাঁ সাউন্ড চলে আসছে, এবার সাউন্ড চলে আসছে। ইভা, তোমার বাসা তো চট্টগ্রামে ভাইয়া, চট্টগ্রামের কি অবস্থা? সবাই সেফ আছো যাদের বাসা চট্টগ্রামে? চট্টগ্রামে তো বন্যার খুব খারাপ অবস্থা। যাদের বাসা চট্টগ্রামে, ইভা শুনতে পাচ্ছ ভাইয়া? হ্যাঁ, আফরা হোসেন, হ্যাঁ এবার ঠিক আছে, সাউন্ড এবার ঠিক আছে। এখন ঠিক আছে তো বাবা? শোনা যাচ্ছে না এখনো? বলে শোনা যাচ্ছে না, এখন তো শোনা যাচ্ছে। যারা চট্টগ্রামের আছো তারা বন্যা পরিস্থিতিতে সেফ থাইকো। ওকে, সো আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম যে আমাদের দেশের মুদ্রা ব্যবস্থার মধ্যে কোন কোন নোটগুলা বাংলাদেশ ব্যাংক ইস্যু করে আর কোন কোন জিনিসগুলা সরকারের কাছ থেকে আমরা পেয়ে থাকি, ঠিক আছে? জানাতুল মা ভাইয়া, কলেজের অবস্থা অনেক বেশি খারাপ। আল্লাহ, আচ্ছা তো আজকে যে এতক্ষণ পর্যন্ত আমরা তাহলে মোটামুটি দুইটা জিনিস জেনে গেলাম। এতক্ষণ পর্যন্ত আমরা তাহলে দুইটা জিনিস জেনে গেলাম, এক, কয়েন কি কি,
আর 2 টাকার যে নোটগুলো আছে সেগুলা কি কি। তার মানে আমরা বুঝলাম যে কয়েন ছোট ছোট জিনিসপাতি আছে এগুলা সরকার থেকে আমরা পেয়ে থাকি, যেগুলো সরকার ইস্যু করে থাকে। আর যেগুলা টাকার নোটগুলো আছে এগুলা আমাদের বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে, এগুলা আমাদের বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে। এতটুকু পর্যন্ত গেল আমাদের। এরপরে যাচ্ছি আমরা মুদ্রা বা অর্থের মূল্য। মুদ্রা বা অর্থের মূল্য, খেয়াল করো, অর্থের নিজস্ব মূল্য না থাকলেও অর্থ দ্বারা কোনো দ্রব্য বা সেবার মূল্য নিরূপণ করা হয়। তার মানে এই লাইনটা খেয়াল করো, তার মানে আমরা টাকা দিয়ে যদি আমরা কোনো কিছু না কিনি তাহলে টাকার ভ্যালু 0। টাকা দিয়ে যখনই আমরা কোনো একটা কিছু কিনবো তখনই আমরা টাকার ভ্যালুটা জানতে পারবো। টাকার ভ্যালু আমরা, ঠিক আছে, টাকার ভ্যালু আমরা তখনই জানতে পারবো যখন টাকা দিয়ে আমরা কোনো একটা কিছু কিনবো। টাকা দিয়ে কোনো একটা কিছু কেনার আগে টাকার কোনো ভ্যালু নাই। আচ্ছা, অর্থ দ্বারা যেহেতু দ্রব্য বা সেবা ক্রয় করা হয় সেহেতু অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলা হয়। খেয়াল করো, পরীক্ষায় প্রশ্ন আসবে অর্থের মূল্য কাকে বলে। অর্থের মূল্য বলতে বোঝায় আমরা অর্থ দিয়ে যখন কোনো একটা কিছু কিনি সেটাকে আমরা বলবো অর্থের মূল্য, সেটাকে আমরা বলবো অর্থের মূল্য। যাদের সিকিউতে নাম্বার কম আসে তাদের জন্য সলিউশন একটাই, আমি যে বোর্ডের সিকিউ গুলো প্র্যাকটিস করতে বলি আমার পেজের মধ্যে বা তোমাদের এইচএসসি 27 স্টাডি স্টুডেন্টস গ্রুপে, ওই গ্রুপের ভিতরে দেখবা প্রতিদিন আমি কোনো না কোনো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট 4টা বা 5টা সিকিউ সলভ করতে বলি। ওইগুলা সলভ করবা, তোমাদের সিকিউ শেষ। ওগুলা সলভ করলেই সিকিউ শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওগুলা সলভ করবা। ভাইয়া যেগুলা সলভ করতে বলি সেইগুলা ভালোভাবে সলভ করবা, তাইলেই হবে। আচ্ছা, এটা গেল। এইবার আমরা ছোট্ট একটু ম্যাথে ঢুকবো। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা অর্থের মূল্য সার্বজনীন সূত্র, তার মানে আমরা যখনই টাকা পয়সার ভ্যালু জানবো, ফর এক্সাম্পল তুমি চিন্তা করতে চাও বা তুমি ফাইন্ড আউট করতে চাও এই টাকার ভ্যালু কতটুকু, মানে 1000 টাকার ভ্যালু কতটুকু বা আসলে ভ্যালু কি, তার মানে আমাদের একটা সূত্র আছে ভিএম। ভিএম কে ফুল ফর্ম হলো ভ্যালু অফ মানি। টাকার মূল্য বের করতে গেলে আমরা 1/p দিয়ে এই ভ্যালুটা বের করি। এটা জাস্ট মাথায় রাখো, এটা এমসিকিউ তে আসে এটা, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, সাজেশন গুলা সুপার কাজ করে, সেরা করে। হ্যাঁ, এরপর আমরা যদি একটা ছোট্ট ম্যাথের যাই, দেখো এখানে কি দিছে, একটা কলমের দাম 5 টাকা। যেমন কি দেয়া আছে, একটা কলমের দাম 5 টাকা। তাহলে আমাদের ভিএম কি হবে, ভিএম ইকুয়াল টু 1/5। এটা হলো টাকার ভ্যালু, এটা হলো টাকার ভ্যালু। ওকে, এটা হলো টাকার ভ্যালু। সো একইভাবে আমি যদি বলি, মনে করো 1 কেজি চালের, পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে এটা দেখো। 1 কেজি চালের আগের দাম ছিল 20 টাকা, বর্তমানে 1 কেজি চালের দাম হলো 40 টাকা। তাহলে টাকার ভ্যালু কি হবে, আমরা যদি এখানে ম্যাথটা করে ফেলি, প্রথমে ভিএম ইকুয়াল টু 1/20 ইকুয়াল টু ওয়াট বের করো, এরপরে ভিএম ইকুয়াল টু 1/40, এইটার ভ্যালু কত বের করো তো, দুইটার ভ্যালু বের করে আমাকে বলো, দুইটার ভ্যালু বের করে আমাকে বলো তো কত হবে। এরপরে আমরা একটা ছোট্ট ম্যাথ করব, ঠিক আছে? এরপরে আমরা ছোট্ট একটা ম্যাথ করব, এই দুইটার ভ্যালু কত আসে বলো। বলো বলো বলো, এত ঠান্ডা লাগছে বৃষ্টিতে ভিজে, চোখ মুখ বন্ধ হয়ে আসতেছে। বলো কই, এই ম্যাথটা পারলে একটা 10 মার্কের সৃজনশীল হয়ে যাবে। এখন যে ম্যাথটা করতেছি এটা পারলে একটা 10 মার্কের সৃজনশীল কনফার্ম হয়ে যাবে বাবা, বলো।
এটা থেকে তারপর চিত্র আঁকবো একটা, এটা থেকে তারপর একটা চিত্র আঁকবো। বলো, একটা হলো 0.05 অ্যান্ড 0.025, তাহলে একটা হবে কি 0.05 আর একটা হলো 0.025, 0.05 আর একটা কত 0.025, 0.025। ঠিক আছে, অ্যান্সার কে দিছে? এটা তাকলিমার অ্যান্সার দিছে, ইবাও অ্যান্সার দিছে, সবাই এবার অ্যান্সার দিয়ে দিছে। এইবার এই জায়গা থেকে আমরা এই চিত্রটা আঁকবো। এখন এই চিত্রটা আমরা কোন পার্সপেক্টিভে আঁকবো? কোন পার্সপেক্টিভে আঁকবো? তোমাদেরকে এক্সামের ভিতরে গ নাম্বারের ক্ষেত্রে এই ম্যাথটা করতে বলবে। যখনই আমরা এটা বের করে ফেলছি, দেখো একটা হলো পূর্বে, তার মানে আগে ছিল, আর একটা হলো বর্তমানে, তার মানে পরে আসছে। আমরা এখান থেকে আঁকবো, এখানে আমরা দিব অর্থের মূল্য, এখানে আমরা দিব অর্থের মূল্য, আর এখানে আমরা দিব হলো দাম বা পি, দাম বা পি। এখানে দিব আমরা 0, পি এর মান কত? 20, 40, 20, 40। আর এখানে অলওয়েজ মাথায় রাখবা, যেটা প্রথমে এটা আমরা প্রথমে দিব 1/20, 1/20 প্রথমে আর 1/40 নিচে, 1/20 প্রথমে 1/40 নিচে। তার মানে আমরা যদি পাই এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এই যে আমরা দিলাম, এই যে পুরো ভ্যালুটা পাইলাম, এটাকে বলা হয় vm ইকুয়াল টু ফ্র্যাকশন অফ পি। ফ্র্যাকশন অফ পি মানে কি? এই পি এর মানটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম, এতটুকু দিলেই হয়ে গেছে। এটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে টাকার মান আস্তে আস্তে কমছে, টাকার মান কমছে। আগে 20 টাকা দিয়ে যে জিনিস পাইতাম, এখন 40 টাকা দিয়ে সেই জিনিস পাই, টাকার মান কমছে। ওকে, পরীক্ষায় জাস্ট এতটুকু করে দিলেই 3-এ 3 পেয়ে যাবা। পরীক্ষা যদি বলে অর্থের মূল্য বের করো, তখন এভাবে করে করলেই হবে। একদম ইজি না বলো? একদম ইজি না? প্রথমে এইটা উপরে দিব, তারপরে এটা এখানে দিব, তারপর দুইটার মান জাস্ট বসাই দিব। ইজি না ভাইয়া? বলো তো, পারবা? পারবা না? ভাইয়া আবার বুঝান, বুঝি নাই। এখানে না বোঝার তো কিছু নাই বাবা। এখানে না বোঝার কি আছে তাকলিমা? খেয়াল করো, আমাদের এখানে এই বক্সটা এক্সামে দেয়া থাকবে। ওকে, দেয়া থাকবে। তুমি জাস্ট ভিএম এর মানটা বের করছো না, এই যে এই মান আসছে। আমরা জানি কোনো একটা জিনিস আগে ঘটে গেলে সেটাকে আমরা আগে লিখি। 1/20 এর মান আগে লিখলাম, 1/40 এর মান পরে লিখলাম। এটার মান আগে লিখবো, এটার মান পরে লিখবো, তারপর জাস্ট মান মিলাই দিব। 20 এর সাথে 1/20, 40 এর সাথে 1/40, জাস্ট মিলাই দিব। ভাইয়া চিত্রের ব্যাখ্যা দিতে হবে না? এইসব জায়গায় আহামরি চিত্রের ব্যাখ্যা না, জাস্ট 2 লাইনে ব্যাখ্যা দিয়ে দিলেই হয়ে যাবে। জাস্ট 2 লাইন থেকে 3 লাইন চিত্রের ব্যাখ্যা দিয়ে দিলেই হয়ে যাবে। এটা একদম ইজি জিনিস, 6-7 এর ম্যাথ, এটা একদম ইজি জিনিস। জাস্ট মান বসাবা, এই 1/20 আর একটা 1/20, 1/40, এই গেল, এই গেল, এখানে 20, এখানে 40, সো 20 এর সাথে 20, 40 এর সাথে 40, শেষ। ইজি হিসাব। সো এই যে চিত্রের ব্যাখ্যা আমরা দিয়ে দিছি, দেখো এই যে, এই যে চিত্রের ব্যাখ্যা, এই গেল, এখানে মানগুলা দিয়ে দিলাম, শেষ। তারপরে এই যে চিত্রের ব্যাখ্যা আমাদের কি ইন্ডিকেট করে এটা লিখে দিলেই হবে। এই যে চিত্রের ব্যাখ্যাটা স্ক্রিনশট নিয়ে নাও। চিত্রে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের মূল্য, এই রেখাটি ঋণাত্মক ঢাল, ঋণাত্মক মানে কি? ঋণাত্মক মানে হলো টাকার মান কমে গেছে, টাকার মান কমে গেছে। কি গেছে? টাকার মান কমে গেছে। কিভাবে দেখো বাবা, টাকার মান এইরকম গেছে, এইরকম যাওয়া মানে কি? আগে আমি 20 টাকা দিয়ে যে কাজ করতে পারতাম, এখন 40 টাকা দিয়ে আমি সেই কাজ করতে পারি। ওকে, ঠিক আছে। সো এরপরে হলো অর্থের সংজ্ঞা, আবার দুইজনের মতামত, অর্থের সংজ্ঞা আর পড়বো না। এরপরে দেখো মুদ্রার চাহিদা, আমাদের দেশে টাকার চাহিদা কতটুকু?
আমাদের দেশে এক এক দেশে টাকার এক এক রকম চাহিদা আছে না বলো। এবার আমরা জানবো টাকার চাহিদা। আমাদের দেশে কি পরিমাণ টাকা উৎপাদন করা হয় বা কি পরিমাণ টাকা বাজারে ছাড়া হয়, এটা কিসের উপরে নির্ভর করে খেয়াল করো। পরীক্ষায় প্রশ্ন আসবে অধ্যাপক আরভিং ফিশারের মতে টাকার চাহিদা ব্যাখ্যা করো। এই জায়গাটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি 10 নাম্বার কনফার্ম হয়ে গেছে, আর একটু জায়গা বাকি আছে। অধ্যাপক আরভিং ফিশারের মতে একটা দেশের সকল জনসাধারণের দ্রব্য সেবা ভোগের জন্য যে পরিমাণ অর্থ চায় তার সমষ্টিকে অর্থের চাহিদা বলা হয়। তার মানে একটা দেশের মানুষ তার জীবনের জিনিসপত্র কেনার জন্য যত টাকা চায় সেটাই কি অর্থের চাহিদা। সেটাই কি অর্থের চাহিদা। তার মানে আমি কোন একটা জিনিস কিনতে চাই, এইটার জন্য আমার যে টাকা প্রয়োজন ওইটাই আমার টাকার চাহিদা, ওইটাই আমার কি টাকার চাহিদা। অন্যান্য দ্রব্যের মতো অর্থ সরাসরি ভোগ করা যায় না, তবুও মানুষ অর্থ চায়। মানে আমরা যে কোনো কিছু ভোগ করতে পারি, মনে করো এই কাপড়টা আমি ইউজ করতেছি, টাকা কি আমরা খাইতে পারি? পারি না, কিন্তু টাকা ইউজ করে আমরা খাবার কিনতে পারি। সো ওইখান থেকে এই যে এখানে কিছু তোমার ফিশারের সমীকরণ দেয়া আছে। অধ্যাপক আরভিং ফিশার মুদ্রার চাহিদাকে বা টাকার চাহিদাকে পিটি দ্বারা প্রকাশ করে। পিটি মানে কি? পিটি এর পূর্ণরূপকে আমরা একটু পরে দেখব। অর্থের চাহিদা মানে এমডি মানে হলো ডিমান্ড অফ মানি। ডিমান্ড অফ মানি, এমডি মানে হলো ডিমান্ড অফ মানি, মানে টাকার চাহিদাকে এমটি দ্বারা প্রকাশ করে। এমটি মানে কি? পিটি মানে কি? প্রাইস লেভেল ইনটু ট্রানজাকশন। মানে আমরা কত টাকা দিয়ে কিনতেছি আর কত টাকা লেনদেন করতেছি, প্রাইস লেভেল দ্রব্যের পরিমাণ আর ট্রানজাকশন। এগুলো জাস্ট একটু মাথায় রাখো তাইলেই হবে, এগুলো জাস্ট একটু মাথায় রাখো তাহলেই হবে। তার মানে খেয়াল করো, যদি আমাদেরকে এমডি মানে ডিমান্ড অফ মানি এর মান বের করতে হয়, তাহলে আমাদেরকে পি ইন্টু টি কে গুণ করতে হবে, আর পি আর টি এর মান এক্সামে দেওয়া থাকবে। এক্সামে দেওয়া থাকবে, পি আর টি এর মান এক্সামে দেওয়া থাকবে। এরপরে যদি আমরা যাই, ক্যামব্রিজের মতামত আছে। ক্যামব্রিজের মতামত আছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক, বিশেষ করে অধ্যাপক মার্শাল ও পিগু, অর্থের চাহিদা সম্পর্কে একটা নতুন বক্তব্য দিয়েছেন। তাদের মতে মানুষ তার আয়ের একটা অংশ দৈনন্দিন দেয়া ও প্রত্যাশিত ব্যয়, দৈনন্দিন আয় নগদ আকারে হাতে রেখে দেয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কিছু লেকচারার মনে করে, ঠিক আছে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকগণ মনে করে যে একটা মানুষ যদি 20,000 টাকা মান্থলি আর্ন করে, তাহলে 20,000 টাকার মধ্যে মনে করো 30% টাকা মানুষ তার নিত্যদিনের ব্যয়ের জন্য রেখে দেয়। নিত্যদিনে কি করে? ব্যয়ের জন্য রেখে দেয়, রেখে দেয়। ডেফিনেটলি এটাও ট্রু, তাই না বলো? ওকে, এই তোমরা কমেন্টে ঝগড়া করো না, কমেন্টে ঝগড়া করো না। হ্যাঁ, এটা বুঝছো? ইজি জিনিস, এটাও মুদ্রার চাহিদা। সো এখানে মুদ্রার চাহিদার আমাদের আরেকটা সমীকরণ দেয়া আছে, এটা মুদ্রার চাহিদার সমীকরণ। এতটুকু বুঝছো? যে এতটুকু বুঝাইছে এতটুকু ক্লিয়ার? যে এই পর্যন্ত বুঝাইলাম ফিশারের মতবাদ, ক্যামব্রিজের মতবাদ, এতটুকু ক্লিয়ার হইছে? আগে বলো ক্লিয়ার হইছে কিনা। ক্লিয়ার? ওকে। এরপরে আমাদের মুদ্রার চাহিদার মিল্টনের মতবাদ আছে। আচ্ছা,
এতটুকুতে যাওয়ার আগে, এটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরেকটা, এবার আমি আগে তোমাদেরকে ব্যাংকের টপিকটা পড়াই। ফিশারের মতবাদ, আমি এই মতবাদগুলো লাস্টে আরেকবার দেখাবো। যতটুকু এতক্ষণ পর্যন্ত পড়াইছি ততটুকু পর্যন্ত ওকে। এবার আমি তোমাদেরকে আগে ব্যাংক কি পড়াবো, তারপরে আবার এই ম্যাথগুলোতে ব্যাক আসবো। আগে তোমাদেরকে আমি ব্যাংক কি এটা আগে পড়াইনি, ঠিক আছে? আমি তোমাদেরকে এখন আগে পড়াবো ব্যাংক কি। যতটুকু মতবাদ পড়াইছি অতটুকু মতবাদ থেকে তোমরা 10, আমি যদি তোমাদেরকে বলি যে আমার কাছে লেখা আছে, আমার কাছে এই যে লেখা আছে একটা ম্যাথ, যশোর বোর্ড 2025 সাল, চট্টগ্রাম বোর্ড 2025 এর ম্যাথ। আমি কি কি ম্যাথ গুলো আসার মতো এগুলা একটু পরে লিখে দিব। আচ্ছা, এটা দেখলে মোটামুটি তোমরা বুঝো, মি আস্কিং আ ব্যাংক ফর মাই মানি। এই মিমসটা কেন আনছি? তোমাদের সাথে মাঝে মাঝে এরকম হয় না, তুমি ব্যাংকের নিজের টাকায় রাখছো, ব্যাংকের কাছে যা বলছো আমার টাকা দরকার, আমার টাকাটা আমি উঠাবো, ব্যাংকের মানুষ তোমার দিকে এমন তাকায়, ঠিক এভাবে করে তাকায়, বুঝছো? ঠিক এভাবে করে তাকায়, মানে আমার নিজের টাকা আমি ব্যাংক থেকে উঠাইতে গেলে ব্যাংকের মানুষজন আমার দিকে এভাবে করে তাকায় থাকে। আচ্ছা, এখন কথা হলো এই ব্যাংক চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসবে, ফুল একটা সৃজনশীল আসবে। ব্যাংক কাকে বলে? এমসিকিউ কি কি আসবে বলে দিই। ব্যাংক শব্দটি ইতালীয় শব্দ ব্যাংকো বা ব্যাংকাস থেকে এসেছে, যার অর্থ ব্যাংকো মানে হলো লম্বা টুল বা লম্বা বেঞ্চ। এটা থেকে আসবে এমসিকিউ। ব্যাংক শব্দ, ব্যাংক শব্দ কোথা থেকে আসছে? ব্যাংক শব্দ কোথা থেকে আসছে, এটা থেকে আসবে এমসিকিউ। এরপরে ইতালীয় লেম্বার্ডি নামক স্থানে ইহুদি মহাজনেরা লম্বা বেঞ্চ বা টুলের উপর বসে লেনদেন করত। ধারণা করা হয় ওই টুল থেকেই ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে ব্যাংক কাকে বলে, লিখে ফেলো আমার সাথে সাথে, ব্যাংক কাকে বলে? আমার সাথে সাথে লিখে ফেলো, এটা ক বা খতে আসবে, সারা জীবনে এটা আসবে। ব্যাংক হলো একটি, আমার সাথে সাথে লিখে ফেলো, একটি আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক হলো একটা আর্থিক প্রতিষ্ঠান যা সমাজের এক শ্রেণীর, যা সমাজের এক শ্রেণীর মানুষ হতে অর্থ সংগ্রহ করে এবং অন্য শ্রেণীর মানুষকে ঋণ হিসেবে অর্থ প্রদান করে, ঋণ হিসেবে অর্থ প্রদান করে এবং উভয়ের অর্থের পার্থক্যে, এবং উভয়ের অর্থের পার্থক্যের মাঝে মুনাফা অর্জন করে, মাঝে মুনাফা অর্জন করে। এই কাকে বলেটা তোমরা যদি লেখো পরীক্ষায় 1 1 2 2 শিওর পাবা, 1 1 2 2 শিওর পাবা, বুঝছো? 1 1 2 2 শিওর পাবা। এই কাকে বলেটা যদি লেখো, এই কাকে বলেটা যদি লেখো 1 1 2 2 শিওর পাবা। আমি আমার কলেজ লাইফে সব সময় এই কাকে বলেটাই লিখতাম, আমাকে 1 1 ও দিছে, 2 2 ও দিছে, গ ঘতে আসলে 3 3 ও দিছে। দেখো একটু দেখে রাখো।
হ্যাঁ অনেক বড়, বাট এটা যদি তুই লিখতে পারো পরীক্ষায় তাহলে 1 এ 1 2 এ 2। ঠিক আছে, ওকে ডান। এটা আবার এখানে কেন আসলো, এটা তো আগের টপিক। এবার আসতেছি ব্যাংক কোথা থেকে আসছে। চলো, ব্যাংক এই ওয়ার্ডটা বা আমরা বর্তমানে ওয়ার্ল্ডে যে ব্যাংকটা পাই, এই ব্যাংকটা মূলত আনুমানিক খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনের শানসি। ব্যাংকটার নাম মনে রাখো, শানসি বিশ্বের প্রথম ব্যাংক। পরীক্ষায় প্রশ্ন আসবে বিশ্বের প্রথম ব্যাংক কোনটা। ক নাম্বারে এত বড় দিতে পারবো? হ্যাঁ পারবা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ছিল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ছিল, পৃথিবীর প্রথম ব্যাংক কোনটা, সাধারণ জ্ঞানে আসছিল, পৃথিবীর প্রথম ব্যাংক কোনটা। পরে 1157 খ্রিস্টাব্দে ইতালিতে বিশ্বের প্রথম সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1157 সালে। এটাও অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন, এটাও অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন। ঠিক আছে, 1 মার্কের জন্য এটা দিলে বেশি বড় হয়ে যায় না। বেশি বড় হোক না হোক, যেটা বলছি ওইটা মনে রেখা পড়বা। এখন তুমি যদি চাও 1 মার্কের জন্য একভাবে পড়বা, খ মার্কের জন্য আরেক ভাবে পড়বা, তোমার ইচ্ছা। আমি বলে দিছি কোনটা পড়লে সব জায়গায় অ্যান্সার করতে পারবা। আমার কাজ হলো তোমাদেরকে পথ দেখায় দেয়া, সেখানে তুমি হাঁটবা নাকি না এটা তোমার বিষয়। সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের বিশ্বের প্রথম ব্যাংক হলো শানসি ব্যাংক চীনের, আর বিশ্বের প্রথম সরকারি ব্যাংক হলো ব্যাংক অফ ভেনিস। এরপরে যদি যাই ব্যাংকের প্রকারভেদ, খেয়াল করো উদ্দেশ্যের ভিত্তিতে ব্যাংককে কয় ভাগে ভাগ করা হয়, খেয়াল করো উদ্দেশ্যের ভিত্তিতে ব্যাংকের প্রকারভেদ। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি উদ্দেশ্যের ভিত্তিতে ব্যাংক নয়। এখান থেকে এমসিকিউ, ক খ গ ঘ প্রশ্ন আসবে। উদ্দীপকে এরকম কোন একটা ব্যাংকের নাম বলে দিবে, তখন তারপর তোমাকে গতে বলবে উদ্দীপকে উল্লেখিত ব্যাংকের কার্যাবলীগুলো ব্যাখ্যা করো, কার্যাবলী ব্যাখ্যা করো। সো তোমাকে এই ব্যাংকের নামগুলো মনে রাখতে হবে। ভাইয়া অ্যাডমিশন টেস্টে কি অর্থনীতি থেকে কোশ্চেন আসে? না, অ্যাডমিশন টেস্টে ডাইরেক্ট অর্থনীতি থেকে প্রশ্ন আসে না, কিন্তু সাধারণ জ্ঞানে অর্থনীতির কিছু কিছু বিষয় থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, সো প্রথমে আমাদের আছে বাণিজ্যিক ব্যাংক। মনে রাখবা এই যে আমরা ব্যাংকের সংজ্ঞা পড়লাম না, এই যে আমরা ব্যাংকের সংজ্ঞা পড়লাম, পরীক্ষা যদি আসে ব্যাংক কি, পরীক্ষা যদি আসে ব্যাংক কি অথবা বাণিজ্যিক ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংক কি, পরীক্ষায় যদি জাস্ট এই দুইটা প্রশ্ন আসে, ব্যাংক কি বাণিজ্যিক ব্যাংক কি, ব্যাংক কি বাণিজ্যিক ব্যাংক কি, তখনই এই জিনিসটা লিখবা। এক হলো ব্যাংক কি, আরেকটা হলো বাণিজ্যিক ব্যাংক কি। ব্যাংক কি বোঝান, এখানে ব্যাংক কি বোঝানোর কিছু নাই, এক কথায় বলে দিছি ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান যারা সমাজের এক শ্রেণীর মানুষ থেকে অর্থ সংগ্রহ, মানুষ হতে আমানত হিসেবে, এক শ্রেণীর মানুষ হতে অর্থ সংগ্রহ করে, এখানে লিখে দিই আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে এবং অন্য শ্রেণীর মানুষকে ঋণ হিসেবে অর্থ প্রদান করে এবং উভয়ের অর্থের পার্থক্যের মাঝে মুনাফা অর্জন করে, তাকে ব্যাংক বলা হয়। শেষ, সিম্পল কথা। এরপরে আমরা দেখব উদ্দেশ্যের ভিত্তিতে ব্যাংক। বিশেষায়িত ব্যাংকগুলো কি কি মনে রাখবা, যারা বিশেষ কাজ করে, যে ব্যাংক বিশেষ কাজ করে, এটা মাথায় রাখবা, যে ব্যাংক বিশেষ কাজ করে। বিশেষ কাজ করে কারা কারা, দেখো শিল্প ব্যাংক, শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেয়। ঠিক আছে, ইয়ার ফাইনালে আসছে ফুল সিকিউ, দেখছো
কৃষি ব্যাংক যারা কৃষকদের ঋণ দেয়, বিনিময় ব্যাংক লেনদেন করার জন্য ঋণ দেয়, সঞ্চয় ব্যাংক টাকা সেভ রাখে, সমবায় ব্যাংক সমবায় ছোট তোমার নিচু শ্রেণীর মানুষকে দেয়, ভূমি ইসলামী গ্রামীণ কর্মসংস্থান, সবাই একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যাংক। যে সকল ব্যাংক একটা নির্দিষ্ট কাজ করে তাকে বিশেষায়িত ব্যাংক বলা হয়। এরপরে ব্যাংকের সরি গাইস আল্লাহ এরপরে আছে ব্যাংকের শাখার ভিত্তিতে ব্যাংক। একক ব্যাংক, যে ব্যাংক একটা শাখার মাধ্যমে পরিচালিত হয়। যে ব্যাংক একটি শাখার মাধ্যমে পরিচালিত হয়। মনে রাখবা এই ব্যাংক বাংলাদেশে নেই, এরকম ব্যাংক বাংলাদেশে নেই। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোন ধরনের ব্যাংক বাংলাদেশে নেই? একক ব্যাংক বাংলাদেশে নেই। ভাইয়া অ্যাডমিশন টেস্টে 100-তে কত পেতে হয়? অ্যাডমিশন টেস্টে 100-তে মনে রাখবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভালোভাবে চান্স পেতে চাও তোমাকে 100-তে অ্যাটলিস্ট 70 পাইতেই হবে। 100-তে অ্যাটলিস্ট 70 পাইলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাবা। ঠিক আছে, এই যে আগের স্লাইডটা স্ক্রিনশট নিলে নিতে পারো, আগের স্লাইডটা স্ক্রিনশট নিলে নিতে পারো। ওফ এত ঠান্ডা লাগছে আল্লাহ। তাকলিমা কমপক্ষে 60 না অ্যাটলিস্ট 70 পাইতে হবে। আমি তোমাদের সবাইকে একটা জিনিস মাথায় ঢুকাই দিই, তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও 100-তে 70 পাইতেই হবে তোমাকে। 100-তে 70 পাইলে তুমি নিশ্চিত চান্স, ইনশাল্লাহ নিশ্চিত। 100-তে 70 পাইলে তুমি নিশ্চিত চান্স। জিপিএ ছাড়া, আমি যে মার্ক বলছি সেটা কিন্তু জিপিএ ছাড়া 70 পাইতে হবে, মনে রেখো। আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই আমার টাইমে আমি 100-তে 67.68.75 75 মার্ক পাইছিলাম। আলহামদুলিল্লাহ আমার জিপিএতে 20 মার্কের মধ্যে 19.67 ছিল। আমার জিপিএতে 20-এর মধ্যে 19.67 ছিল। সো এই জন্য আমি একটা ভালো মার্ক পাইছি পরে। সো এটা মাথায় রেখো, ঠিক আছে? ওকে। আর শাখা ব্যাংক হলো যে ব্যাংকগুলো একটা শাখা প্রতিষ্ঠান, যে ব্যাংকগুলোর শাখা আছে, যে ব্যাংকগুলোর শাখা আছে তাদেরকে শাখা ব্যাংক বলা হয়। বাংলাদেশে সবগুলো ব্যাংকই হলো শাখা ব্যাংক আছে। এরপরে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? অলওয়েজ মনে রাখবা যে ব্যাংক দেশের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, যে ব্যাংক দেশের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, অলওয়েজ মাথায় রাখবা যে ব্যাংক দেশের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। দেশের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এ থেকে ক নাম্বার প্রশ্ন আসবে। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের বাজারে 1971 খ্রিস্টাব্দে বা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রপতির আদেশে, মনে রাখবা কার আদেশে? রাষ্ট্রপতির আদেশে স্টেট ব্যাংক অফ পাকিস্তান হয়, এরপরে সেটার নাম হয় বাংলাদেশ ব্যাংক। পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশ ব্যাংকের আগের নাম কি?
ভাইয়া ইকোনমিক্স এ প্লাস পাইতে কি করতে হবে? আমার ইকোনমিক্স কঠিন লাগে। ইকোনমিক্স তোমার কাছে এজন্য কঠিন লাগে কারণ তুমি ইকোনমিক্স কিভাবে পড়তে হয় এটা জানো না। ইকোনমিক্স তোমার কাছে এজন্য কঠিন লাগে কারণ তুমি ইকোনমিক্স কিভাবে পড়তে হয় সেটা জানো না। এখন থেকে পড়লেও এইচএসসি ইকোনমিক্স এ প্লাস পাওয়া সম্ভব। তোমরা কেন বুঝতে চাও না? ইকোনমিক্স একটা সহজ সাবজেক্ট, একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়লে ইকোনমিক্স পড়া হয়ে যায়। আর কবে তোমাদেরকে বোঝাবো? গত একটা বছর ধরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে ইকোনমিক্স সহজ সহজ সহজ। জাস্ট আমার ভিডিওগুলা দেখলেও এইচএসসি ইকোনমিক্স এ প্লাস পাওয়া সম্ভব। কেন বুঝতে চাও না তোমরা? কেন? এই যে আজকের ক্লাসটা করাচ্ছি এখান থেকে 20 মার্কের সৃজনশীল আসবে, কেন বুঝতে চাও না? বলো কি সমস্যা, কি তোমাদের বলো। আমার মানে ইটস লাইক আমি যে ভিডিওগুলা পোস্ট করি যদি কিছুই যদি না হয়, ওগুলাও যদি দেখো, আমি যেগুলা বড়াই যেগুলা বলি ওইগুলাও যদি ফলো করো তাও হবে, তাও হবে। ওকে, এখান থেকে সিকিউ আসবে, এখান থেকে সিকিউ আসবে, গ বা ঘ মার্কের সিকিউ আসবে। উদ্দীপকে তোমাদেরকে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনা করে দিবে, তখন তোমাদেরকে বলবে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি কি। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো নোট প্রচলন করা, মুদ্রা ও স্বর্ণের মান নিয়ন্ত্রণ করা, অর্থের বাজার পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করা। এরপরে সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে কাজ করে, সরকারের জন্য কেন্দ্রীয় ব্যাংক কি সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, সরকারকে পরামর্শ দেয়, সরকারকে তহবিল দেয়, সরকারের প্রতিনিধিত্ব করে। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে অন্যান্য ব্যাংকের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় ঋণের শেষ আশ্রয়স্থল, ঋণের শেষ আশ্রয়স্থল, আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় ঋণের শেষ আশ্রয়স্থল। কেন বলা হয় এটা তোমরা খুঁজে বের করবা, কেন বলা হয় এটা তোমার আজকে তোমাদের টাস্ক দুইটা প্রশ্নের অ্যান্সার খুঁজে বের। এই যে আমি এখন যে কয়টা প্রশ্ন লেখা দিব এগুলার অ্যান্সার আমাকে লিখবে। আজকের ক্লাসের টাস্ক গুলা লেখো। এতক্ষণ বহুত পড়াইছি, এবার একটু টাস্ক দিয়ে নি। আজকের ক্লাসের টাস্ক, আজকের ক্লাসের টাস্ক, এই টাস্কটা কি করতে হবে? আমার ক্লাসের যে কোনো একটা মোমেন্টের স্ক্রিনশট নিবা, আজকের এই ক্লাসের যে কোনো একটা মোমেন্টের স্ক্রিনশট নিবা, নিয়ে এইচএসসি 27 স্টাডি স্টুডেন্টস গ্রুপে পোস্ট করতে হবে এইগুলা খাতায় লিখে। 1 নাম্বার প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংককে কেন ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়? কেন্দ্রীয় ব্যাংককে কেন ঋণের শেষ আশ্রয়স্থল বলে? এই প্রশ্নটার অ্যান্সার লিখবা। 2 নাম্বার হলো নিকাশ ঘর কাকে বলে লিখবা, নিকাশ ঘর কাকে বলে এটা লিখে এইচএসসি 27 স্টাডি স্টুডেন্টস গ্রুপে পোস্ট করবা। ভাই আমার একটা ফ্রেন্ড ভর্তি হয়েছে এইচএসসি ইকোনমিক্স 2.0 তে, সেরা, থ্যাংক ইউ। আজকে রাতের মধ্যে পোস্ট করতে হবে, আজকে রাতের মধ্যে পোস্ট করতে হবে। কোথায় পোস্ট করবা? এইচএসসি 27 স্টাডি স্টুডেন্টস। আমি দেখে মার্কিং করে দিব, আমি দেখে মার্কিং করে দিব। স্ক্রিনশট নিতে পারো। এই দুইটা প্রশ্ন পরীক্ষায় আসবেই, আসবেই, মিস নাই, আসবেই। নিছো স্ক্রিনশট নিছো? আমি আবারও বলতেছি, আজকের ক্লাস 2 নাম্বারটা বোঝা যাচ্ছে না, 2 নাম্বারটা বোঝা যাচ্ছে না। নিকাশ ঘর কাকে বলে মুখে বলে দিলাম তাও বোঝা যায় না। নিকাশ ঘর
কাকে বলে? আগামীকাল করলে হবে, আগামীকাল করলে হবে, আজকের মধ্যে কইরা দিলে, আজকের মধ্যে করে রাতে করে পোস্ট করলে আমি তোমাদেরকে ফিডব্যাক দিয়ে দিব যে কত মার্ক পাইছো। এই দুইটা কোশ্চেনের মার্ক হলো 2.5 খুব বেশি বড় করবা না, দুইটাকে 1 পৃষ্ঠার মধ্যে লিখবা। 5 মার্ক, 5-এর মধ্যে মার্কিং করে দিব আমি 5-এর মধ্যে মার্কিং করে দিব, তাইলেই হবে। আমি 5-এর মধ্যে মার্কিং করে দিব, তাহলেই হবে। আমি প্রসেস বলে দেই, আজকের ক্লাসের যে কোনো মোমেন্টের স্ক্রিনশট নিবা। আজকের ক্লাস, অন্য ক্লাস হলে হবে না। আজকের ক্লাসের যে কোনো মোমেন্টের স্ক্রিনশট নিবা, নেওয়ার পরে তোমার খাতায় এই দুইটা প্রশ্নের উত্তর লিখছো, সেটার ছবি তুলবা। ছবি তুলে ক্যাপশনে তুমি হলো আজকের ক্লাস কেমন লাগছে আর HW, আমার ক্লাস আজকেরটা কেমন লাগছে, দেন HWটা ছবি তুলে পোস্ট করে দিবা। দ্যাটস ইট। আর আমাকে মেনশন করে বলবা ভাইয়া দেখে দেন, মার্কিং করে দেন, অ্যাপ্রুভ করে মার্ক দিয়ে দিব, অ্যাপ্রুভ করে মার্ক দিয়ে দিব। আচ্ছা, তারপর হলো ঋণ সৃজন কি? এই যে এই টপিকটা বুঝতে হবে বাবা, এই টপিকটা বুঝতে হবে। খেয়াল করো, কেন্দ্রীয় ব্যাংকের একটা কাজ হলো ঋণ সৃজন করা। কেন্দ্রীয় ব্যাংকের একটা কাজ কি? ঋণ সৃজন করা। খেয়াল করো, ঋণ সৃজন কি? এখানে একটা জিনিস লেখা আছে, খেয়াল করো, আমি আবার বলতেছি, ঋণ সৃজন কি? তুমি 100 টাকা জমা দিলে ব্যাংকে গিয়ে, ব্যাংক 20% রেখে 80 টাকা অন্য কাউকে ঋণ দিল, সেই 80 টাকা ব্যাংক জমা রেখে সেখান থেকে আবার ঋণ দেয়া হলো। আচ্ছা, খেয়াল করো, ঋণ সৃজন কি? তুমি, ঠিক আছে, মনে করো অ্যানি, এই যে আমাদের ক্লাসের একটা স্টুডেন্ট অ্যানি, ও কি করলো, ও ব্যাংকে গিয়ে এই মাসে 100 টাকা জমা রাখলো। দেখো, এই একটা ব্যাংক, এই ব্যাংকে গিয়ে অ্যানি 100 টাকা জমা রাখলো। ওকে, 100 টাকা জমা রাখলো। ব্যাংক কি করবে, এবার মনে করো ফাহিম, কে? ফাহিম। অ্যানি তো টাকা জমা রাখছে, এবার ফাহিম এই ব্যাংকের কাছেই আসলো। আসার পরে ফাহিম বলল কি, আমাকে 80 টাকা ঋণ দেন। ফাহিম বলল কি, আমাকে 80 টাকা ঋণ দেন। এই যে অ্যানি 100 টাকা রাখছে, ফাহিম এসে ব্যাংক থেকে 80 টাকা নিয়ে গেছে, তাহলে ব্যাংকে 20 টাকা থেকে গেছে। এইবার ফাহিম আবার আরেকটা ব্যাংকে গিয়ে 80 টাকা জমা রাখলো। ওই ব্যাংক আবার ব্যাংকে 80 টাকা রেখে দিল। এইবার মনে করো ইভা, ঠিক আছে, ইভা, ও কি করলো, ও বললো কি যে আচ্ছা, ব্যাংকে গিয়ে বললো যে আমার কোন একটা জিনিস কেনা প্রয়োজন, আমি অ্যাডমিশন টেস্ট দিব, আমি ঢাকায় যাব, আমার এই এতটুকু টাকা প্রয়োজন। ইভা কি করলো, ব্যাংকে গিয়ে ঋণ চাইলো। ওই 100 টাকা থেকে ইভাকে 64 টাকা ব্যাংক ঋণ দিল, 16 টাকা ব্যাংক নিজের কাছে রেখে দিল। ইভা আবার ওই টাকাটা পরবর্তীতে অন্য একটা ব্যাংকে গিয়ে রাখলো, অন্য একটা ব্যাংক আবার আরেকজনকে এরকম দিল। এভাবে করে এক ব্যাংকের একজনের টাকা এক ব্যাংকে, আরেকজনের টাকা আরেক ব্যাংকে, এভাবে করে যে টাকা মান পুরাটা ঘুরতে থাকে, এটাকে বলা হয় ঋণ সৃজন। এটাকে বলা হয় ঋণ সৃজন। তার মানে অ্যানির টাকা থেকে শুরু করে, অ্যানির টাকা গেল ফাহিমের কাছে, ফাহিমের টাকা গেল ইভার কাছে, ইভার টাকা গেল তোমার তাকলিমার কাছে, তাকলিমার টাকা আবার চলে গেল মনে করো সুমার কাছে, সুমার টাকা আবার ঘুরে চলে গেল মনে করো তোমার আর কে আছে, আবার মনে করো নাফিসের কাছে। এভাবে করে একজনের টাকা আরেকজনের কাছে ঘুরতেইছে। এটাকে বলা হয় ঋণ সৃজন। পরীক্ষা যদি কাকে বলে আসে তখন লিখবা ঋণ সৃজন হলো বাণিজ্যিক ব্যাংক কর্তৃক নতুন ঋণ তৈরি করার প্রক্রিয়া, যেখানে ব্যাংক সরাসরি নগদ টাকা না দিয়ে ঋণ গ্রহীতার নামে একটা আমানত হিসাব খুলে সেখানে ঋণের অর্থ স্থানান্তর করে। এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতিকে নতুন আমানত তৈরি হয়, যা ব্যাংকিং ব্যবস্থার অন্যতম কাজ। একজনের টাকা আরেকজন, আরেকজনের টাকা আরেকজন, আরেকজনের টাকা আরেকজন, এইভাবে করে পুরা প্রসেসটা একটা সার্টেন টাইম পর্যন্ত ঘুরতে থাকে। এইটাকে বলা হয় ঋণ সৃজন।
ওকে, বুঝছো? খুবই সিম্পল, খুবই সহজ একটা জিনিস। আচ্ছা, সো এবার হলো ঋণ সৃজনের সূত্র আছে এখানে একটা, এটা আজকের ক্লাসে পড়াবো না, এটা পরবর্তী ডেমো ক্লাসে পড়াবো। আজকের ক্লাসে এটা তো পড়ালে শেষ হবে না, ঠিক আছে? আজকের ক্লাসে এটা পড়ালে শেষ হবে না। এরপরে তোমাদেরকে দ্য ব্যাংক ওয়েন দে সি এ স্টুডেন্ট ওয়াক ইন। আসলে জানো, তুমি যদি ব্যাংকে যা বলো যে আমি একটা ব্যাংক হিসাব খুলতে চাইছি, স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাই, ব্যাংক বলবে, এরকম একটা সুন্দর করে হাসি দিবে, আসো আসো বাবা আসো। তখন তোমাকে চা সাধবে, বিস্কুট বলবে, বাবা সোনা আদর করে তোমার কাছ থেকে একটা ব্যাংক অ্যাকাউন্টের খোলায় নিবে। বুঝছো? আমাদের দেশের ব্যাংকগুলাই এটা, আমাদের দেশের ব্যাংকগুলাই এটা। আমাদের দেশের ব্যাংকগুলো যখনই একটা স্টুডেন্ট আসে, ব্যাংকের ম্যানেজারদের চেহারা একদম এরকম মলিন হয়ে যায়, যে আসো বাবা আসো আসো, হ্যাঁ মামনি কেমন আছো, কিছু খাবা, আসো আসো বসো, এরকম করে তোমাকে খাতির যত্ন করবে, একদম আদর যত্ন করবে তোমাকে একটা ব্যাংকের হিসাব খোলানোর জন্য। বুঝছো? আচ্ছা, এরপরে আমাদের অনলাইন ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আছে, এগুলা তোমরা ইজি জিনিসপাতি, এগুলা তোমরা পারবা। আমি তোমাদেরকে এখন একটা সাজেশন দিয়ে দিব, সেটা হলো কোন কোন সৃজনশীল কমপ্লিট করলে তোমরা এই চ্যাপ্টার থেকে কমন পাবাই। আমি তোমাদেরকে আজকে যেহেতু বলছি 20 মার্ক কনফার্ম দিয়ে দিব, মনে রাখবা আমি তোমাদেরকে এখন যে 4টা সৃজনশীল দিব, এই চ্যাপ্টার থেকে টেস্ট পেপার থেকে এই 4টা সৃজনশীল কমপ্লিট করলে তুমি এইচএসসি তে কমন পাবাই পাবাই পাবাই। সো 20 মার্ক কমন পাওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছো এনাফ। আমি এখন যে যে সৃজনশীল দিব এগুলা পড়লে 20 মার্ক কমন। খেয়াল করো, চট্টগ্রাম বোর্ডের 2025 সালের এই চ্যাপ্টারের কোশ্চেন 2 নাম্বার, যশোর বোর্ডের এই চ্যাপ্টারের 2025 সালের কোশ্চেন, তারপর হইলো 3 নাম্বার, 3 হলো দিনাজপুর 2025, আর লাস্ট হলো যশোর 2022। যশোর 2022 এই কোশ্চেনগুলো টেস্ট পেপারের ভিতরে পেয়ে যাবা। এই চ্যাপ্টারের এই 4টা কোশ্চেন, এই চ্যাপ্টারের এই 4টা কোশ্চেন তুমি কমপ্লিট করলে তুমি 20 মার্ক কমন পেয়ে যাবা। মাস্টার বুক পাবা অগাস্ট মাস থেকে, মাস্টার বুক অগাস্ট মাসের মাঝামাঝি থেকে অর্ডার করতে পারবা। কথা বুঝছো? মাস্টার বুক অগাস্ট মাসের মাঝামাঝি থেকে অর্ডার করতে পারবা। এই চ্যাপ্টারের এই কটা জিনিস যদি তুমি কমপ্লিট করো, তাহলে তোমার পুরা এই চ্যাপ্টারের সব যাবতীয় সবকিছু ডান, যাবতীয় সবকিছু ডান হবে। কেউ কোনো স্টুডেন্ট যদি মনোযোগ দিয়ে এই 4টা সৃজনশীল এই চ্যাপ্টারে কমপ্লিট করে, ওই স্টুডেন্টের এই চ্যাপ্টারের আর কিচ্ছু করা লাগবে না, ওই স্টুডেন্টের এই চ্যাপ্টারের আর কিচ্ছু করা লাগবে না। বুঝছো? বুঝতে পারছো? দাঁড়াও দেখি এখানে কোনো মিমস টিমস কিছু দেয়া আছে কিনা। ওকে ভাইয়া, কোন গ্রুপে পোস্ট করব? এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপ, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে পোস্ট করবা বাবা। তোমাদের গ্রুপ একটাই, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপ। বুঝছো? মাস্টার বুক কিনলে এক্সট্রা কোনো গাইড কিনা লাগবে না, মাস্টার বুক কিনলে এক্সট্রা কিছু কিনা লাগবে না। ডান? সবাই বুঝতে পারছো? ভাইয়া অর্থনীতি প্রথম পত্র সহজ লাগে, দ্বিতীয় পত্র একটু কঠিন লাগে, সমস্যা নাই, হয়ে যাবে। ভাইয়া আমার নাম দেখছেন ওইখানে পোস্ট দেন, ভাইয়া আমার নাম লিখছেন ওইখানে পোস্ট দিব। আচ্ছা, কই জানি তোমার নাম লিখছি, এই যে এই যে এই যে অ্যানি, এই যে অ্যানি।
অথবা এখানে মনে করো দাঁড়াই। ওকে, সো হোমওয়ার্ক যেটা দিছি এটা একটু ভালো করে খেয়াল রাখো। টাস্ক যেটা দিছি এটা একটু ভালো করে খেয়াল রাখো। এটা কমপ্লিট করে এইচএসসি 27 গ্রুপে পোস্ট করবা। আজকের ক্লাসটা কেমন লাগছে বলো? আজকের ক্লাসটা কেমন লাগছে? সবাই সবকিছু বুঝতে পারছো? আজকের ক্লাসটা কেমন লাগছে? আজকের ক্লাসটা কেমন লাগছে ভাইয়া? ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস শেষ। থ্যাংক ইউ সো মাচ। সবাই টাস্কটা কমপ্লিট করো। আর যারা আমাদের অনলাইন ব্যাচে এখনো ভর্তি হও নাই, তারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও। দেখছো তো ইকোনমিক্স কিভাবে পড়াই, আর কিছু তেমন ভাবে বলার নেই। ঠিক আছে ভাইয়া, 2 নাম্বার কোশ্চেনটা একটু বলেন। 2 নাম্বার কোশ্চেনটা হলো, তুমি অনলাইন ঘাটাঘাটি করে লেখো, যদি না পারো আমি তোমার কমেন্টে লিখে দিব, আমি কমেন্টে লিখে দিব। ঠিক আছে, রেকর্ড ক্লাস পেয়ে যাবা, রেকর্ড ক্লাস পেয়ে যাবা। আল্লাহ হাফেজ সবাইকে।